আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নওশাদ। কি বললেন নওশাদ? আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। তিলোত্তমার নৃশংস পরিণতির বিচারের দাবিতে প্রতিদিন পথে নেমে সুর চড়াচ্ছেন বিভিন্ন সংগঠন। মহিলাদের সুরক্ষার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে। ভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে এবার পথে নওশাদ সিদ্দিকী। বাংলা শ্রমিকদের হত্যাকারীদের শাস্তির দাবিতে পথে নেমে সুর চড়ালেন নওশাদ সিদ্দিকী। এই প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন এলাকার বহু পুরুষ ও মহিলারাও। এবার বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে গর্জে উঠল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে মিছিলে হাঁটলেন। কল্যাণী মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। কল্যাণী AIMS হাসপাতাল পর্যন্ত শেষ হয় মিছিল। মিছিলে থাকা নওশাদ সিদ্দিকী বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার বিরুদ্ধে শাস্তির দাবিতে কি জানিয়েছেন? ভিন্ন রাজ্যে আমাদের শ্রমিকরা অনেক সময় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার নেমে আসছে। বাঙালি হওয়ার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে। হরিয়ানায় সাবির মল্লিককে পিটিয়ে খুন করলো। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকেও গলা কেটে খুন করা হলো। আপনারা জানেন এই নদিয়া জেলার এই এক সপ্তাহ থেকে 15 দিনের আগের কথা বলছি, 3 জন শ্রমিক উড়িষ্যাতে ম্যানহোলে ঢুকে মারা গিয়েছে। একজন প্রথম যখন ম্যানহোলে ঢুকেছিল কিছু পরিষ্কার করার জন্য, সে যখন উঠতে পারছিল না, আরো 2 জন তাকে উদ্ধার করার জন্য নেমেছে। 3 জনই উড়িষ্যার শ্রমিক ছিলেন, উড়িষ্যায় গিয়েছিলেন। আপনাদের নদিয়া জেলার 3 জনই মারা গিয়েছে। এবার প্রশ্ন আপনাদের এখানে আমি করছি, কেন আমাদের শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে? আমাদের রাজ্যে কি কাজ নাই? অবশ্যই রাজ্যে কাজ আছে, কিন্তু রাজ্যের কাজের মূল্যায়নটা হয় না। অর্থাৎ আপনার শ্রমের দাম দেওয়া হয় না। কেমন দাম দেওয়া হয় না? এখানে দেখবেন আজকে যে প্রশাসনের বন্ধুদেরকে নিরাপত্তা দিচ্ছে, ওখানে অনেক সিভিক ভলেন্টিয়াররাও আছে তো ভাই? আমরা অনেক খিল্লি করি সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে, অনেক কথা বলি, কিন্তু তারাও সোসাইটির জন্য কম শ্রম দিচ্ছে না। এক একটা কনস্টেবল যে কাজ করছে, এক একটা সিভিক ভলেন্টিয়ার কিন্তু তার থেকে কোনো অংশে কম কাজ করছে না। কিন্তু তাদের মাইনে কত? 9,000 বেড়ে 10,000 হয়েছে, 1,000টা বেড়েছে। আমার জন্য যখনই সুযোগ পেতাম মাননীয়কে বিধানসভায় বলতাম এই সিভিক ভলেন্টিয়ার প্যারা টিচারদের টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে। উনি ধৈর্য না ধরতে পেরে 1,000 বেরিয়েছে। আমার মতো আরো 10 জন থাকলে সেটা বেড়ে সমকাজে সমবেতন হয়তো হতো। এই যে খাটিয়ে নিচ্ছে তার মূল্যায়ন হচ্ছে না, শ্রমের দাম দিচ্ছে না। আমাদের রাজ্যের পশ্চিমবাংলা সরকারের দেওয়া তথ্যে 22.5 লক্ষের কাছাকাছি ভিন্ন রাজ্যে কাজ করে আমাদের বাংলার লোকেরা। আর ভিন্ন রাজ্য থেকে আমাদের বাংলায় এসে কাজ করছে প্রায় 1 থেকে 1.5 কোটি শ্রমিক। তাহলে কাজ আছে বলে তো কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের মিনিমাম ওয়েজেসটুকু আমাদের রাজ্য সরকার ঠিকঠাক মেনটেন করতে পারছে না। ফলে কি হচ্ছে, আমাদের এখান থেকে শ্রমিকরা তামিলনাড়ুতে চলে যাচ্ছে বীজ বপন করতে, আমাদের এখান থেকে শ্রমিকরা ওই চলে যাচ্ছে উড়িষ্যাতে ম্যানহোলে ঢুকে কাজ করছে। তা আমরা এখান থেকে দাবি করব দুটো বিষয়। একটা হচ্ছে ভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যের শ্রমিকদের, আমাদের রাজ্যের কাজের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে হবে, ন্যূনতম মজুরিটা আমাদের রাজ্যে ঠিক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা এখন শাসকে আছে, এটা সরকার চলছে কি সার্কাস চলছে আমি বলতে পারবো না। আমার কথাই ভাই, এখানে তৃণমূলের কেউ থাকলে রাগ হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমি কেন সার্কাস বলছি সেটাও বলে দিচ্ছি। আমরা দেখবেন বিশ্ব চা দিবস যেদিন হয়, খুব মনে পড়ে দার্জিলিং এর চা শ্রমিকদের কথা, ওইবঙ্গের চা শ্রমিকদের দুর্দশার কথা একদিনই আমরা বলি বিশ্ব চা দিবসের দিনে। কিন্তু ওইবঙ্গের চা শ্রমিক যারা আছেন, এই রাজ্য সরকার 2016 থেকে 2023 প্রায় 18 থেকে 20 বার মিটিং এ বসেছে। একটা চা শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে এই সার্কাস চালানো সরকার এখনো ঠিক করতে পারে না। কে করবে? আপনি আমি করবো? আপনি আমি তো নয়।
যারা মজুরি ঠিক করবে তাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি সরকারকে, তারা এখনো মজুরি ঠিক করতে পারেনি। তাই আমরা এই মঞ্চ থেকে আজকে আমাদের রাজ্য সরকারকে আমি আবারও দাবি করব, লেবার মিনিস্টারের কাছে আমি দাবি রাখবো যে আমাদের রাজ্যে যে সমস্ত সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে আপনার কর্মচারী নিয়োগের মাধ্যমে কাজ চলছে তাদের মিনিমাম ওয়েজেসটুকু নির্ধারণ করা হোক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দাবি যেটা করছি, যে জন্য আজকে আমাদের প্রতিবাদ সভা, আমরা যদি উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, তামিলনাড়ুর শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিককে আমাদের বুকে আগলে রেখে তাদের সাথে অতিথি আচরণ করে প্রায় 1.5 কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিই, আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদের সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমরা নাগরিক তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, 1.5 কোটি মানুষ এসে আমাদের রাজ্যে কাজ করছে, কাজ করার পরে যে রুজি রুটি হচ্ছে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে, আমরা এই নিরাপত্তা তাদেরকে দিচ্ছি। তাহলে আমাদের রাজ্যের 22 লক্ষ শ্রমিক যারা উড়িষ্যায় আছে, তেলেঙ্গানায় আছে, তামিলনাড়ুতে আছে, মহারাষ্ট্রে আছে, উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, ঝাড়খণ্ডে, যেখানে থাকুক না কেন, যেখানে আমাদের বাঙালি শ্রমিকরা আছে তাদেরও তো নিরাপত্তা দিতে হবে। এই আশাটা তো সেই সরকারের কাছ থেকে আমরা করি। এই দাবিটা কোথা থেকে হবে? আমরা এই ফুটপাত থেকে দাবি তুলছি, বিধানসভার মধ্যে দাবি তুলেছি, আজকে ফুটপাত থেকে দাবি তুলছি, একসাথে আপনাদেরকে তুলতে হবে। কারণ নদিয়া জেলার প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে, আপনাদের জেলার প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে, যে আপনাদেরকেও দাবি তুলতে হবে। আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত শ্রমিকগুলো ভিন্ন রাজ্যে আছে, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডায়লগের বিনিময় করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে বলতে হবে যে আপনার রাজ্যের শ্রমিকরা আমার রাজ্যে থাকছে, আমাদের পুলিশকে দিয়ে আমাদের জনগণ তাদেরকে নিরাপত্তা অতিথির হিসাবে রাখছে, তাহলে বাংলার শ্রমিক যদি উত্তরপ্রদেশে থাকে, বিহারে থাকে, মহারাষ্ট্রে থাকে, কেন সোমনাথ দেবনাথ মহাশয়কে খুন করা হলো? এর জবাবটা কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে। আর যতদিন নেই আমরা দাবি তুলি, আমাদের মুখ্যমন্ত্রী এই দাবিটা তোলে, দেখবেন মাঝে মধ্যেই লাশ হয়ে বাড়িতে ফিরবে। কার হবে কি? চলে যান, আপনার 2019 সালের কথা বলছি, কেরলে কাজে গিয়েছিল আপনার বাঁকুড়ার হেমন্ত রায়, তাকেও খুন করে বাড়ি পাঠিয়ে দিল। আমরা আফরাজুলের কথা জানি, চর্চা হয়েছিল আফরাজুল তো ভোট ব্যাংক, সেই জন্য আমরা আফরাজুলের নামটা মনে আছে, কিন্তু হেমন্ত রায় তখন ভোট ব্যাংক নয়, ওই জন্য হেমন্ত রায়কে আমরা আর ভাবি না। আমরা সাবির মল্লিককে নিয়ে অনেক চর্চা করি, কিন্তু সোমনাথ দেবনাথকে নিয়ে আমরা বেশি চর্চা করি না। কারণ সোমনাথ দেবনাথ তো ভোট ব্যাংক নয়, ভয় দেখিয়ে ভোট ব্যাংক হিসেবে রাখা হয়নি। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে আফরাজুলের জন্য, আমাদেরকে আওয়াজ তুলতে হবে হেমন্ত রায়ের জন্য, আমাদেরকে আওয়াজ তুলতে হবে সাবির মল্লিকের জন্য, আমাদেরকে আওয়াজ তুলতে হবে সোমনাথ দেবনাথের জন্য। আগামী দিনে আমাদের রাজ্যের থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়েছে তাদের কোন রকম ভাবে অনৈতিক ভাবে হ্যারাসমেন্ট না করে, সেই জন্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথা বলে তাদেরকে দায়িত্ব নিয়ে রাখতে হবে, আমাদের রাজ্যের শ্রমিকদেরকে অতিথি সমভাব আচরণ করতে হবে। এই দাবি আমরা এখান থেকে করছি। সহমত নাকি ভাই? কারণ আপনারা খোঁজ নিলে দেখা যাবে কম বেশি পাড়াতে না হলে প্রায় একটা বাড়ি ছাড়া দেখলে দেখা যাবে ভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করছে। আবার এটাও দেখতে পাবে এখানে হয়তো কম আছে, আগামী দিনে বাড়তে পারে, সে যে যেখানে পারবে সে রুজি রুটি করে চলবে। ভাই পিছনে লোকের অসুবিধা হচ্ছে। তাই বন্ধুগণ, এই গুটি কয়েক কথা বলার জন্য আজকের আমাদের প্রতিবাদ সভা। হয়তো বড় আকারে করতাম, কিন্তু প্রাকৃতিক যে বৃষ্টি হচ্ছে এটা থেকে উপেক্ষা করতে পারি না আমরা, এটাও প্রয়োজন আছে। পরিশেষে আপনাদের বলবো, আমরা সারা বাংলা উত্তাল এই মুহূর্তে একটা বিষয় নেই, কি জোরে বলুন না, ভুলে যাচ্ছেন নাকি? কেন আরজি কর নিয়ে প্রতিবাদ করছে? আমি কেন প্রতিবাদটা করছি প্রশ্ন করতে পারেন তো? আমি কেন প্রতিবাদ করছি? আমার প্রতিবাদ করার অন্যতম কারণ হচ্ছে আমার বাড়িতেও মহিলা সদস্য আছে। আজকে আমরা যদি না প্রতিবাদ করি তাহলে কি হবে? যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে এগুলো বাড়বে। ওই দেখ না, ও বিচার পাচ্ছে না, সেই বিচার পাচ্ছে না, তাহলে নোংরামিটা বাড়বে। আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো
হয়তো আগামী দিনে সেটার সম্মুখীন হতে পারে বা এই ধরনের না হয় এটা চাই। তাই রাস্তায় আমরা নেমেছি, আপনাদেরও বলবো রাস্তায় নামুন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়াজ তুলুন যে দ্রুত আরজি করেন বিচার চাই। তিলোত্তমার সাথে যারা নোংরামি করেছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। অনেকে অনেক কথা বলছেন, শুধু আমি একটা কথা বলবো এই বিষয়ে। কি বলছেন যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তৃণমূলের বন্ধুদের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে দ্রুত বিচার ওনারাও নাকি চাইছে। ভালো কথা তো, তাহলে তৃণমূলও চাইছে, শাসকও চাইছে, আইএসএফও চাইছে, সিপিএমও চাইছে, সবাই চাইছে আমরা দ্রুত বিচারও। কিন্তু দ্রুত বিচার আমরা চাইছি ধর্ষকদের, খুনিদের বাঁচানোর জন্য। কেন তৃণমূলের পক্ষ থেকে যে সরকার নির্বাচন হয়েছে, পশ্চিমবাংলা সরকার সুপ্রিম কোর্টে 21-22টা করে উকিল দিচ্ছে, এর জবাব চাইবেন না? চাইবেন না? আজকের পর থেকে কোনো তৃণমূলের বন্ধুরা যদি বলে যে আমরাও তিলোত্তমার বিচার চাইছি, তাকে বলবেন ভাই হয়তো তুই চাইছিস, তোর দলের সর্বোচ্চ কর্তারা চাইছে না। বলবেন, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। 27 তারিখে সুপ্রিম কোর্টে মামলার ডেটটা ছিল তিলোত্তমা নিয়ে। আমাদের রাজ্য সুপ্রিম কোর্টকে বলেছে হুজুর 2-4টে দিন পিছিয়ে দিলে একটু হয় না? ওনারা চাইছেন দ্রুত বিচার হোক। আমার রাজ্য সুপ্রিম কোর্টকে বলছে ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক। তাহলে কি চাইছে প্রকৃতপক্ষে? তাই বলবো প্রতিটার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের কথা ভাবুন। তিলোত্তমার মায়ের ইন্টারভিউটা আমি শুনছিলাম, আমাকে ইন্টারভিউটা আমি মনোযোগ সহকারে শুনেছি, কিন্তু একটা জায়গায় আমি বারবার শুনেছি, ওই জায়গাটা আপনাদের শুধু বলি। যে যা বলছিল একটা জায়গায় বলতে বলতে, আমার মেয়ের উপরে যখন ওরা অত্যাচার করছিল, আমার মেয়েকে যখন ওই অত্যাচার করছিল, তখন হয়তো আমার মেয়ে আমাকে মামা করে ডাকছিল, আর আমি সেই সময় ঘুমাচ্ছিলাম। আমার মেয়ের কত কষ্ট হয়েছে, সত্যি বলছি, এই জায়গাটা আমি ভুলতে পারছি না। তাই আমাদের প্রত্যেকের বাড়ি মেয়েরা আছে, তাদের সুরক্ষার কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা যে যেখানেই থাকি না কেন, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কারো চায়ের দোকান, কারো ঘুমটি আছে, কেউ সরকারি চাকরি করি, কেউ ট্রেনে হকারি করি, যার যেই পেশা আছে থাকুক না কেন, পেশার সাথে সাথে সারাদিন কিন্তু সাধারণ মানুষকে অ্যাওয়ার করতে হবে, সাধারণ মানুষকে সজাগ রাখতে হবে। কোনো মতেই না আমরা তিলোত্তমাকে ভুলে যাই। যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই, তাহলে আগামী দিনে আমাদের ঘরের মেয়েরাও কিন্তু সুরক্ষিত থাকবে না। তাই বলবো একদম জাস্টিস বলে চিৎকার করতে হবে, কোনো মতেই ছাড় না পাই। আর আপনাদের বলে যাচ্ছি, যদি আমরা চুপ করে যাই, আমাদের যদি আন্দোলন যদি থিমিয়ে যায়, তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে চললেও ঠান্ডা ঘরে চলে যাবে। এ কথা বলার জন্য যদি আমার নামে মামলা আসে, আমি মামলা ঘাড়ে মাথায় নিতে প্রস্তুত আছি। যদি সাধারণ মানুষ জাগ্রত না থাকে, অনেক মামলা আমার দেখা আছে ঠান্ডা ঘরে চলে গিয়েছে, এই মামলাটা হয়তো ঠান্ডা ঘরে চলে যেতে পারে। তাই আমরা যদি জাগ্রত থাকি, তাহলে কি হবে, আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাবে, আর বাকি আমার তিলোত্তমা যারা আছে তারা সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ, এতটুকুই বলে আজকের এই বক্তব্য শেষ করছি। বৃষ্টি আসছে, আপনারা সবাই প্রেয়ার করুন। এই বৃষ্টি হচ্ছে, হয়তো ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই সকলে প্রেয়ার করুন যে বাংলাকে সৃষ্টিকর্তা যাতে সেফ ম্যানমেড করে, মানে মানুষের তৈরি বলে আর কতদিন চালাবেন? আচ্ছা, হ্যাঁ, 2000 সাল থেকে শুনছি ম্যানমেড ঘোড়ার ডিম, আর কত হবে? আর একজনই বলে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলুন, এখানে আপনাকে যদি প্রতি মাসে নিয়মিত করে কেউ মারধর করে, প্রতি মাসে আপনারা মারছে, নিয়মিত মারছে প্রতি মাসে, আপনি কি এমস এর সামনে দাঁড়িয়ে শুধু চিৎকার করবেন আমাকে মারছে কেন, আমাকে মারছে কেন, আমাকে মারছে কেন? তাহলে মারের হাত থেকে বাঁচতে পারবেন? তাহলে মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? লোকাল থানায় যেতে হবে, তার নামে একটা এফআইআর করতে হবে যে আমাকে মারছে অমুক জন, এটা আপনি বিচার করুন, তাই তো? তো ম্যানমেড করে চিৎকার করছি। ঝাড়খণ্ড নাকি আমাদেরকে পানি দিয়ে আমাদের মা বাপ ভাইদের জমি জায়গা সব ডুবিয়ে দিচ্ছে, ডিবিসি নাকি অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে সব বন্যা করে দিচ্ছে। এটা তো সব সময় শুনে আসছি, সমাধান তো করতে হবে ভাই। এখানে আইনের যদি কেউ বিশেষজ্ঞ থাকেন, না হলেও আমি বলছি গুগলে টাইপ করে দেখতে পারেন। দেশের সংবিধানে একটা আমাদের প্রভিশন দিয়েছে, অপশন দিয়েছে, একটা জায়গা আছে, একটা আর্টিকেল আছে, 131 নম্বর ধারা আছে, যেখানে উল্লেখ করা আছে
রাষ্ট্রের সাথে রাজ্যের, অর্থাৎ রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয় নিয়ে মতনৈক্য হয়, ঝামেলা হয়, রাজ্যের সাথে রাজ্যের যদি ঝামেলা হয়, এই ঝামেলাটাকে এই মীমাংসা করার জন্য সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট যেতে পারে। এবার বলুন, প্রতি বছর ঝাড়খণ্ড সরকার যদি অনিয়মিত আমাদেরকে পানি ছেড়ে আমাদেরকে ক্ষতি করে দেয়, আমরা চুপ করে বসে থাকা যাবে? না জানিয়ে নাকি পানি ছাড়ছে ডিভিসি? তাহলে অত চিৎকার চেঁচামেচি না করে দুটো জিনিস করুক। মমতা ব্যানার্জির কাছে এখান থেকে তৃণমূলের বন্ধুদের দিয়ে আমি মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছি, দুটো জিনিস করুক। একটা হচ্ছে ডিভিসিতে আমাদের দুটো, আমি জ্ঞানে বিশ্বাসী নয়, যা হবে সামনে থেকে বুঝে নেওয়ার পক্ষপাতী আমি। যদি ডিভিসি অনিয়মিত পানি ছেড়ে আমার বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের হেভি অংশ যদি শুধু প্রতি বছরে জলের তলায় পাঠিয়ে দেয়, কেন চুপ করে বসে রাখবো আমরা? কোনো মতেই মেনে নেওয়া যায় না। সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে ডিভিসির বিরুদ্ধে মামলা করুক সরকার সুপ্রিম কোর্টে। যদি টাকার দরকার হয়, নওশাদ সিদ্দিকীকে বলুক আমরা টাকা তুলে দেবো, আমরা জনগণ দেবে টাকা তুলে, তাহলে তো আমাদের বিপদ মুক্ত হবে। যদি ঝাড়খণ্ড আমাদেরকে না বলে পানি ছেড়ে দেয়, তাহলে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে মামলা হোক সুপ্রিম কোর্টে। যদি মামলা করতে চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে, সিবিআই ইডি না তদন্ত করে তার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে বাংলায় এই লাখো লাখো মানুষ প্রতি বছরে ওরা নাকি জল ছেড়ে দিয়ে, পানি ছেড়ে দিয়ে নাকি আমাদের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, তাহলে এতগুলো মানুষের জন্য ভেবে মামলা করা যায় না? হ্যাঁ, ভাবতে পারছেন ব্যাপারটা কি? শিক্ষক নিয়োগ না হয় তার জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যায় রাজ্য সরকার। চুরি এরা করেছে চুরিকে মারছানোর জন্য, তাহলে এটা কেন করছে না? তাহলে আজকের পত্রিকা যে কথা বলে, সুযোগ পেলে এটাগুলো আপনারা চর্চা করবেন, বলবেন। আপনারা না বললে এর সমাধান হবে না, বললে যখন বেশি আলোচনা হবে সমাধান হবে। আর পরিশেষে বলি যে দুর্গাপুর ব্যারেজটা কারা কন্ট্রোল করে? বললে অনেক কথা হবে, বলে ভাইজান এসব বলা কি দরকার ছিল? দুর্গাপুর ব্যারেজটা কারা কন্ট্রোল করে? একটু গুগলে সার্চ করে দেখে নিলেন, কেন্দ্র করে না রাজ্য করে পেয়ে যাবেন। তাহলে দুর্গাপুর ব্যারেজ থেকে পানিটা এদিকে ঢুকছে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? অনেকে চাই বন্যা হয়ে যাক, বন্যা হলে কি হবে? ত্রাণ আসবে, ত্রাণ আসলে কি হবে? আমার পকেট ভরবে। বুঝতে পেরেছেন? সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই লড়াকু মানসিকতাকে আমি সম্মান জানিয়ে আজকের এই আমাদের প্রতিবাদ সভা এখানেই সমাপ্ত।